মাই অডিও বুকে শুনছেন হুমায়ুন আহমেদ লিখিত মিসির আলি সিরিজ থেকে একটি উপন্যাস। পড়ছি পুফি। আজ পড়ছি বইটির শেষ পর্ব। পাঠিয়েছি সজল। ধন্যবাদ। রাত ৮টা বাজে। মিসির আলি তার শোবার ঘরের খাটে হেলান দিয়ে বসে আছেন। যথেষ্ট গরম পড়েছে, কিন্তু মিসির আলির গায়ে হলুদ চাদর। তার ঠান্ডা ঠান্ডা লাগছে। মিসির আলির হাতে স্টিফেন কিংয়ের ভৌতিক উপন্যাস, নাম স্কেলেটন ক্রু। তিনি অনেকখানি পড়ে ফেলেছেন, কিন্তু ভয়ের জায়গাগুলি ধরতে পারছেন না। স্যার, আসব? মিসির আলি বই থেকে মুখ তুললেন। শ্যামলা চেহারার মধ্যবয়স্ক এক মহিলা দাঁড়িয়ে। মিসির আলি কিছু বললেন না। আপনার বাইরের দরজা হাট করে খোলা, কলিং বেল নেই বলে কড়া নেড়েছে। তারপর সাহস করে ঢুকে পড়লাম। সাধারণত চাদরে পা ঢাকা থাকলে কেউ চাদর সরিয়ে পা বের করে সালাম করে না। এই মহিলা তাই করল। মিসির আলি বললেন, আমি কি তোমাকে চিনি? না স্যার। তুমি যেভাবে পা ছুঁয়ে সালাম করলে, তা থেকে মনে হয়েছিল আমার ছাত্রী। ছাত্রছাত্রীরাই এভাবে আমাকে সালাম করে। সালামের মধ্যে ভক্তির চেয়ে ভয়ভাব প্রবল থাকে। আমার ছিল? হ্যাঁ, ছিল। স্যার, আমার নাম শায়লা। আমি ক্লিনিক্যাল সাইকিয়াট্রিতে পিএইচডি করেছি, ইউনিভার্সিটি অব ম্যারিল্যান্ড। এক সময় আপনি এই ইউনিভার্সিটিতেই পড়াশোনা করেছেন। মিসির আলি বললেন, শুনে খুশি হলাম। আমার পিএইচডি ডিগ্রি নেই। সবার এই ডিগ্রি লাগে না স্যার, আপনার লাগে না। মিসির আলি বললেন, শায়লা, তোমার সিগারেট খেতে ইচ্ছা করছে, সিগারেট ধরাও, আমার দিক থেকে কোনো সমস্যা নেই। শায়লা বলল, আমার সিগারেট ধরাতে ইচ্ছা করছে কিভাবে বুঝলেন? তুমি টেবিলে রাখা সিগারেটের প্যাকেটের দিকে তৃষ্ণার্তের মতো তাকাচ্ছ, একটু দ্রুত নিঃশ্বাস নিচ্ছ। ইংরেজিতে একে বলে শর্ট ব্রেথ। নিকোটিনে যারা অভ্যস্ত, তাদের সিগারেট দেখলেই নিঃশ্বাস ঘন ঘন পড়তে থাকে। শায়লা বলল, আমার বিষয়ে আর কি বলতে পারেন? মিসির আলি বললেন, তুমি লেফট হ্যান্ডার। আমি তো এমন কিছু করিনি যা থেকে বোঝা যাবে আমি লেফট হ্যান্ডার। আপনাকে সালাম করার সময়ও ডান হাতে সালাম করেছে। মিসির আলি বললেন, তোমার বাঁ হাতের আঙ্গুলে নিকোটিনের দাগ আছে। লেফট হ্যান্ডাররা বাঁ হাতে সিগারেট খায়। তুমি শুধু যে নিকোটিনে আসক্ত তা না, তুমি অ্যালকোহলিক। শায়লা হ্যান্ডব্যাগ খুলে সিগারেট বের করতে করতে বলল, আমি অ্যালকোহলিক, এটা ঠিকই ধরেছেন। কিভাবে ধরেছেন জানতে চাচ্ছি না, জানা জরুরি না। আমি আপনার কাছ থেকে একটা বিষয় জানতে এসেছি। আমার নিজের না, আমার পেশেন্টের বিষয়ে। পেশেন্টের নাম আবুল কাশেম জোয়ারদার, এজি অফিসের বড় কর্মকর্তা। পোস্টের নাম ডেপুটি অ্যাকাউন্ট্যান্ট জেনারেল। তিনি একজন মৃত মানুষকে তার ঘরে ঘোরাফেরা করতে দেখে। এটা কি সম্ভব? মিসির আলি বললেন, ভিজুয়াল হ্যালুসিনেশন অবশ্যই সম্ভব। অনেকেই মৃত মানুষকে দেখেছে, তার সঙ্গে কথা বলেছে এমন বলে। আমার পেশেন্ট মৃত মানুষের 3টা ছবি তুলেছেন। মানুষটার নাম বরকতুল্লাহ। ছবিতে মৃত বরকতুল্লাহকে দেখা যাচ্ছে আগ্রহ নিয়ে টিভি দেখছে। স্যার, এটা কি সম্ভব? মিসির আলি বললেন, সম্ভব না। মানুষের ভ্রান্তি হয়, যন্ত্রের হয় না। মৃত মানুষের ছবি তোলা হয়েছে এমন গল্প শোনা যায় না। ট্রিক ফটোগ্রাফিতে কিছু ছবি তোলা হয়েছে, সবই লোক ঠকানো ছবি, তাও প্রমাণিত হয়েছে। তোমার ছবিগুলি রেখে যাও, দেখব। এখন দেখবেন না? এখন ছবি দেখতে ইচ্ছা করছে না। শায়লা বলল, 5টা ছবি খামে ভর্তি করে রেখে যাচ্ছে। মিসির আলি বললেন, তুমি না বললে 3টা ছবি? শায়লা বলল, বরকতুল্লাহ সাহেবের 3টা ছবি, 2টা আছে বিড়ালের ছবি। মৃত বিড়াল জীবিত হয়ে ঘুরছে, তার ছবি। শায়লা বলল, বিড়ালের কিছু রহস্য আছে, পরে বলবো। ঠিক আছে, পরে বললেও হবে। শায়লা বলল, এই ভদ্রলোকের সমস্যার সমাধান আমার নিজের জন্য খুব জরুরি। তিনি আমাকে বিরাট ধাঁধার মধ্যে ফেলেছেন। ওই ভদ্রলোককে নিয়ে আমার খুবই ব্যক্তিগত একটা ঘটনা আছে।
ঘটনাটা বলবো? মিসির আলী বললেন, আরেকদিন শুনব। স্যার, আমি কি আজ চলে যাব? মিসির আলী হ্যাঁ সূচক মাথা নাড়লেন। স্যার, আমি কি আরো কিছু সময় থাকতে পারি? কোনো কথা বলবো না, চুপচাপ বসে থাকব। বসে থাকতে যাচ্ছ কেন? কোনো কারণ নেই স্যার। কারণ অবশ্যই আছে। মানুষ কারণ ছাড়া কোনো কাজই করে না। তুমি কেন বসে থাকতে চাচ্ছ তা আমি জানি। শায়লা বলল, আপনি জানলে বলুন, আমি শুনি। আমার নিজের জানা নেই। মিসির আলী বললেন, তুমি আরো কিছুক্ষণ বসে থাকতে চাচ্ছ কারণ তুমি আশা করছ তুমি বসে থাকতে থাকতেই আজ ছবি দেখব। শায়লা বলল, আপনি ঠিকই ধরেছেন। আপনি ছবিগুলি এখন দেখছেন না, পরে দেখবেন। এর পিছনেও নিশ্চয়ই কারণ আছে। কারণটা বলুন, আমি চলে যাচ্ছি। মিসির আলী বললেন, আমি তোমার উপর বিরক্ত বলেই এখন ছবি দেখতে ইচ্ছা করছে না। ডক্টর অফ ফিলোসফি হয়ে বসে আছো আর বিশ্বাস করছো মৃত মানুষের ছবি তোলা হয়েছে। ছবিতে মৃত মানুষ টিভি দেখছে। হোয়াট এ নুইসেন্স। শায়লা উঠে দাঁড়ালো এবং লজ্জিত গলায় বলল, স্যার, আমি সরি। জোয়ারদার মেয়ের সঙ্গে রাতের খাবার খেতে বসেছেন। সুলতানা বসেননি। কিছুদিন ধরে তিনি স্বামীর সঙ্গে খেতে বসছেন না। অনিকা বলল, আমি একটা ধাঁধা জিজ্ঞেস করছি, জবাব দিতে পারবে? জোয়ারদার বললেন, না। চেষ্টা করে দেখো। চেষ্টা না করেই বলছো পারবো না। জোয়ারদার বললেন, আমি চেষ্টা করলেও পারবো না। অনিকা বলল, নাইতাই খাচ্ছ, থাকলে কোথায় পেতে? কহেন কবি কালিদাস, পথে পথে যেতে। জোয়ারদার বললেন, পারবো না মা। কথাবার্তার এই পর্যায়ে খাবার টেবিলের পাশে সুলতানা এসে দাঁড়ালেন। অনিকা বলল, এই ধাঁধাটার উত্তর তুমি দিতে পারবে? সুলতানা বললেন, তোমার খাওয়া শেষ হয়েছে, তারপরেও বসে আছো কেন? উঠে হাত মুখ ধোও, নিজের ঘরে যাও। কাল ছুটি আছে, 1 ঘন্টা টিভি দেখতে পারবে। অনিকা উঠে গেল। সুলতানা অনিকার চেয়ারে বসতে বসতে বললেন, তোমাকে কিছু প্রশ্ন করব, আশা করি সত্যি উত্তর দেবে। জোয়ারদার বললেন, আমি তো কখনো মিথ্যা বলি না। সুলতানা বললেন, শুরুই তো করলে মিথ্যা দিয়ে। এমন কেউ নেই যে মিথ্যা বলে না। জোয়ারদার হতাশ গলায় বললেন, কি জিজ্ঞেস করবে জিজ্ঞেস করো। সুলতানা বললেন, মিথ্যা বলে পার পাবে না, আমার কাছে সব তথ্য প্রমাণ আছে। রঞ্জু লোক লাগিয়ে রেখেছিল, সে বের করেছে। ওই মেয়েটার সঙ্গে যে তোমার বিয়ে হয়েছিল তা আমি জানি। কোন মেয়েটা? ন্যাকা সাজবে না, খবরদার ন্যাকা সাজবে না। শায়লামাগির কথা বলছি। গালাগালি করছো কেন? এটা ঠিক না। তুমি যদি তার সাথে লটর পটর করতে পারো, আমি গালাগালি করতে পারি। সুলতানা হাতে মোবাইল নিয়ে বসেছিলেন। মোবাইল বাজছে। তিনি মোবাইল হাতে উঠে গেলেন। যাবার আগে বলে গেলেন, হাত মুখ ধুয়ে বসার ঘরে বসে থাকো, আমি আসছি। টেলিফোন করেছে রঞ্জু। তার গলার স্বরে রাজ্যের ভয়। কথাও ঠিক মতো বলতে পারছে না। বুবু, একটু আসতে পারবে? আজকে মারাই যাচ্ছিলাম। চোখ গেলে ফেলতে চেয়েছিল, অনেক কষ্টে চোখ বাঁচিয়েছি। কে চোখ গেলে ফেলতে চেয়েছিল? দুলাভাইয়ের বিড়ালটা। তোর দুলাভাইয়ের আবার কিসের বিড়াল? রঞ্জু বলল, যে বিড়ালটা আমাকে কামড়ায় সেটা দুলাভাইয়ের বিড়াল। তুই এখন কোথায়? স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছে। বুবু গাড়ি পাঠিয়েছে, তুমি আসো। তোমার পায়ে পড়ি, দুলাভাইকে সঙ্গে আনবে না। জোয়ারদার অনেকক্ষণ হলো বসার ঘরে বসে আছেন। সুলতানা আসছে না। 11টা বেজে গেছে, এখন ঘুমোতে যাওয়া উচিত। তবে কাল ছুটির দিন, কাজেই আজ একটু দেরি করে ঘুমোতে গেলেও ক্ষতি হবে না। টিভি দেখতে দেখতে জোয়ারদার ঘুমিয়ে পড়লেন। রঞ্জু কেবিনে শুয়ে কাতরাচ্ছে। বিড়াল তার শরীরের বিভিন্ন জায়গায় কামড়েছে। সেলাই লেগেছে 9টা। ডাক্তার তাকে সিডেটিভ ইঞ্জেকশন দিয়েছেন। সুলতানা হাসপাতালে পৌঁছে দেখেন
রঞ্জু ঘুমাচ্ছে। ঘুমের মধ্যেই কেঁপে কেঁপে উঠছে, হাত দিয়ে অদৃশ্য কিছু তাড়াবার চেষ্টা করছে। টেলিফোনে ক্রমাগত রিং হচ্ছে। জোয়ারদারের ঘুম ভাঙল রিংয়ের শব্দে। হ্যালো, কে? আমি শায়লা। ও আচ্ছা। জোয়ারদার টিভির উপর রাখা ঘড়ির দিকে তাকালেন। রাত 1:10। এতবার টেলিফোন করলাম, টেলিফোন ধরছ না। প্রথমে তোমার মোবাইলে করেছে, না পেয়ে শেষে ল্যান্ডফোনে। জোয়ারদার বললেন, আপনি কি প্রচুর অ্যালকোহল খেয়েছেন? শায়লা বলল, হ্যাঁ খেয়েছে, আমি পুরোপুরি ড্রাঙ্ক। সোজা বাংলায় মাতাল। মাতাল বলেই তুমি তুমি করছে। শায়লা, কোনো সমস্যা? হ্যাঁ সমস্যা। তোমার কারণে আজ একজন আমাকে চূড়ান্ত অপমান করেছে। কে অপমান করেছে? সুলতানা? না, মিসির আলী সাহেব। আপনার তোলা বরকতুল্লাহর ছবি নিয়ে গিয়েছিলাম, ছবিগুলি দেখতে বললাম। উনি দেখলেন না, বরং এমন কথা বললেন যেন আমি একজন মানসিক রোগী। মিসির আলী সাহেবকে? আছেন একজন, আপনি না চিনলেও চলবে। শায়লা, কাঁদছ কেন? মাতাল হয়েছে, এই জন্যে কাঁদছি। আপনি তো মাতাল হননি, আপনি কেন আমাকে তুমি তুমি করছেন? সরি। আপনি আর কখনো আমার অফিসে আসবেন না। আচ্ছা, আর যাব না। শায়লা টেলিফোন রেখে দিল। রান্নাঘরে চায়ের কাপে চামচ নাড়ার শব্দ হচ্ছে। বসার ঘরে অস্বস্তি নিয়ে বসে আছে শায়লা। সে ছবিগুলি নিতে এসেছে। তার ধারণা মিসির আলী ছবিগুলি দেখেননি। 1 সপ্তাহ পার হয়েছে, এখনো ছবি দেখে না থাকলে আর দেখা হবে না। রান্নাঘর থেকে মিসির আলী বললেন, শায়লা, তুমি চায়ে ক চামচ চিনি খাও? 2 চামচ। মিসির আলী বললেন, ঘরে টোস্ট বিস্কিট আছে, চায়ের সঙ্গে খাবে? না স্যার। মিসির আলী ট্রেতে 2 কাপ চা এবং পিরিচে কয়েকটা টোস্ট বিস্কিট নিয়ে ঢুকলেন। শায়লার সামনে ট্রে রাখতে রাখতে বললেন, একটা টোস্ট বিস্কিট খেয়ে দেখো, ভালো লাগবে। টোস্ট বিস্কিটের গায়ে পনির দেয়া আছে, পনিরের উপর 1 ফোঁটা রসুনের রস। গার্লিক টোস্ট উইথ চিজ। রান্নার বইয়ে পেয়েছে। আপনি রান্নার বই পড়েন? কেন পড়ব না? আমি রাঁধতে পারি না, কিন্তু রান্নার বই পড়তে ভালোবাসি। তুমি কি জানো, সাহিত্যে নোবেল পুরস্কার পাওয়া পার্লেস বাকের চাইনিজ রান্নার উপর একটা বই আছে। আমি অনেক খোঁজ করছি, কিন্তু বইটা পাচ্ছি না। আপনার গার্লিক টোস্ট উইথ চিজ খুব ভালো হয়েছে। মিসির আলী চায়ে চুমুক দিলেন। তিনি কৌতূহলী চোখে তাকাচ্ছেন। শায়লা বাড়তি কৌতূহলের কারণ ধরতে পারছে না। স্যার, আপনি কি ছবিগুলি দেখার সময় পেয়েছিলেন? মিসির আলী বললেন, তুমি যেদিন ছবিগুলি দিয়ে গেলে তার পরদিন ভোরবেলায় দেখেছি। এজে অফিসের সঙ্গে দুপুরবেলা যোগাযোগ করেছে। সেখান থেকে জানলাম বরকতুল্লাহ সাহেব জীবিত। প্রমোশন পেয়ে তিনি ডিজিএ হয়েছেন। শায়লা চায়ে চুমুক দিয়েছিল। মিসির আলীর কথায় বিষম খেল। নিজেকে সামলে নিয়ে বিড়বিড় করে বলল, ও গড। তোমার নিজের কি ধারণা, জোয়ারদার সাহেব কেন একজন জীবিত মানুষকে মৃত ঘোষণা করলেন? স্যার, আমার ধারণা তিনি আমার সঙ্গে দেখা করার অজুহাত হিসেবে এইসব গল্প করেন। ওনার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছিল। কথাবার্তা অনেক দূর এগোনোর পর বিয়ে ভেঙে যায়। আমার প্রতি ওনার আলাদা দুর্বলতা একটা কারণ হতে পারে। তোমার কি ওই ভদ্রলোকের প্রতি কোনো দুর্বলতা আছে? না। বিয়ে করেছ? জি না। বাড়িতে একা থাকো? জি, আমি আর একটা কাজের মেয়ে। জোয়ারদার কি জানে তুমি নিঃসঙ্গ জীবনযাপন করো? জানেন না। আমি তাকে বলেছি যে একটি মেয়েকে আমি পালক নিয়েছি, ওর সঙ্গে দুষ্টামি করে আমার সময় কাটে। মিথ্যা কথা কেন বলেছ? যাতে সে কোনো রং সিগন্যাল না পায়। ভেবে না বসে তার সঙ্গে বিয়ে না হওয়ায় আমি মেয়ে দেবদাস হয়ে গেছি। মিসির আলী বললেন,
তাই তো হয়েছ। তুমি যখন হাইলি ইনটক্সিকেটেড অবস্থায় থাকো তখন কি জোয়ারদারের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করো? 2 বার করেছে। জোয়ারদারের তোমার প্রতি কি মনোভাব তা আমি জানি না, তবে তুমি যে মহিলা দেবদাস তা আমি যেমন জানি তুমিও জানো। রোগীর সমস্যা নিয়ে ছুটে এসেছ আমার কাছে। শায়লা উঠে দাঁড়ালো, আহত গলায় বলল, স্যার আমি যাব, চেম্বারের সময় হয়ে গেছে, ছবিগুলি দিন। মিসির আলী বললেন, বসো, ছবি নিয়ে তোমার সঙ্গে জরুরি কথা আছে। ছবিগুলো অত্যন্ত বিস্ময়কর। বিস্ময়কর কোন অর্থে? মিসির আলী বললেন, সব অর্থেই। তুমি বসো, আমি বলছি। তিনি পড়ার টেবিলের ড্রয়ারে রাখা ছবিগুলি নিয়ে এলেন। অনিকার কোলের বিড়াল এবং আলাদা বিড়ালের ছবি শায়লার সামনে রাখতে রাখতে বললেন, বিড়াল দুটার মধ্যে তুমি কি কোনো পার্থক্য দেখছ? শায়লা বলল, জি না, দুটা একই বিড়াল। মিসির আলী বললেন, একই বিড়াল না, একটার ডান চোখের উপর সাদা স্পট, অন্যটার বা চোখের উপর সাদা স্পট। বিড়াল দুটার একে অন্যের মিরর ইমেজ। বাচ্চা মেয়েটার কোলের বিড়াল আয়নার সামনে যে বিড়াল দেখা যাবে অন্যটা সেই বিড়াল। শায়লা বলল, ঠিক বলেছেন, আমার চোখে কেন পড়ল না? তুমি ভালো করে তাকাওনি, এই জন্যে চোখে পড়েনি। এখন বরকতুল্লাহ সাহেবের একটা ছবি দেখাচ্ছে, এই দেখো। ছবিতে অতি অদ্ভুত একটা বিষয় আছে, এটা বের করো। শায়লা বলল, স্যার আমি অদ্ভুত কিছু দেখতে পাচ্ছি না। মিসির আলী বললেন, বরকতুল্লাহ সাহেবের 3টা ছবি আমাকে দিয়ে গেছ। এই একটাতে বরকতুল্লাহ সাহেবের পেছনের দেয়াল খানিকটা ছবিতে এসেছে। দেয়ালে ক্যালেন্ডার ঝুলছে, ক্যালেন্ডারের একটা কোণা ছবিতে এসেছে, ক্যালেন্ডারের কোণার 2টা তারিখে এসেছে উল্টা। এর অর্থ বরকতুল্লাহ সাহেবের মিরর ইমেজ আছে এই ছবিতে। শায়লা বিস্মিত গলায় বলল, এর মানে কি? মিসির আলী বললেন, আমিও তোমার মতোই ভাবছি, এর মানে কি? শায়লা বলল, আমাকে 2 দিন সময় দিন, আমি ঘটনা বের করে ফেলব। মিসির আলী বললেন, গুড লাক। তার গলার স্বরে তেমন ভরসা নেই। শায়লা এজে অফিসে। দুপুর 1টা, লাঞ্চ বিরতি। শায়লা খোঁজ নিয়ে জানল, জোয়ারদার আজ অফিসে আসেননি, সিক লিভ নিয়েছেন। বরকতুল্লাহ অফিসে আছেন। সরকারি অফিসে ঢিলেঢালা ভাব থাকে, হুটহাট করে যে কোনো ঘরে যে কেউ ঢুকে যেতে পারে। বরকতুল্লাহর ঘরের সামনে টুল পেতে বেয়ারা বসে আছে, তাকে পাশ কাটিয়ে শায়লা ঢুকে পড়ল। বেয়ারা কিছু বলল না, উদাস চোখে তাকিয়ে রইল। বরকতুল্লাহর সামনে হটপটে দুপুরের খাবার, তিনি এখনো খাওয়া শুরু করেননি। শায়লা বলল, আমি অসময়ে চলে এসেছি, তার জন্য লজ্জিত। আমি আপনার 1 মিনিট সময় নেব। বলুন কি ব্যাপার? শায়লা ব্যাগ থেকে 3টা ছবি বের করে বরকতুল্লাহর সামনে রাখতে রাখতে বলল, এই ছবিগুলি নিশ্চয়ই আপনার। হ্যাঁ। ছবিগুলি কে তুলেছে? বরকতুল্লাহ একটা ছবি হাতে নিয়ে বলল, কে তুলেছে বলতে পারছি না। কোথায় তোলা হয়েছে তা বলতে পারবেন? না। আপনি কি আপনার অফিসের কলিগ জোয়ারদার সাহেবের বাসায় কখনো গিয়েছিলেন? না তো। আপনার কাছ থেকে 1 মিনিট সময় নিয়েছিলাম, 1 মিনিটের বেশি হয়ে গেছে, এখন আমি যাই। বরকতুল্লাহ বললেন, আপনি বসুন, আপনার পরিচয় দিন। হুট করে এসে কয়েকটা ছবি দেখিয়ে চলে যাবেন তা তো হবে না। ছবিগুলি কে তুলেছে? শায়লা বলল, আমি একজন ডাক্তার, ক্লিনিক্যাল সাইকিয়াট্রি হলো আমার বিষয়। আমার একজন পেশেন্ট আমাকে এই ছবিগুলি দিয়েছেন, আমি বিষয়টা অনুসন্ধান করছি। আপনার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। আমি নিজেও এখন কিছুই বুঝতে পারছি না, আমি যাই। শায়লা ঝড়ের বেগে ঘর থেকে বের হলো। তার পেছনে পেছনে বরকতুল্লাহ বের হলেন, বিস্মিত চোখে তাকিয়ে রইলেন। এজি অফিস থেকে জোয়ারদারের বাসার ঠিকানা শায়লা নিয়েছে।
ভর দুপুরে জোয়ারদারের বাসায় উপস্থিত হওয়া কোনো কাজের কথা না। শায়লা তাই করল। অনেকক্ষণ বেল টেপার পর জোয়ারদার নিজেই দরজা খুললেন। অবাক হয়ে তাকিয়ে রইলেন শায়লার দিকে। শায়লা বলল, আপনি কি আমাকে চিনেছেন? জোয়ারদার বললেন, চিনব না কেন, তুমি আগের মতোই আছো। শরীর সামান্য ভারী হয়েছে। আমার ঠিকানা কোথায় পেয়েছ? আপনার অফিস থেকে ঠিকানা নিয়েছে। আমি যে এই যে অফিসে কাজ করি সেটা জানো কিভাবে? শায়লা বলল, আমার শরীর খারাপ লাগছে, মাথা ঘুরছে। আমি কি আপনার বসার ঘরে কিছুক্ষণ বসতে পারি? অবশ্যই পারো, এসো। আপনার স্ত্রী কিছু মনে করবেন না তো? জোয়ারদার বললেন, শায়লা, আমি তো বিয়েই করিনি, স্ত্রী আসবে কোত্থেকে? শায়লা বিড়বিড় করে বলল, ও আচ্ছা আচ্ছা, আমি এক গ্লাস পানি খাবো। তুমি বসো, আমি পানি আনছি। তোমাকে এরকম বিধ্বস্ত লাগছে কেন? দুপুরে খেয়েছ? না। আমার সঙ্গে দুপুরে খেতে কোনো সমস্যা আছে? না। শায়লা বলল, আপনার মেয়ে অনিকা কোথায়? জোয়ারদার অবাক হয়ে বললেন, তোমাকে একটু আগে বলেছি আমি বিয়ে করিনি, আমি একা বাস করি। একাও ঠিক না। একাও ঠিক না, আমার একটা পোষা বিড়াল আছে। শায়লা বলল, বিড়ালের নাম কি পুফি? হ্যাঁ, পুফি। বিড়ালের নাম জানলে কিভাবে? শায়লা জবাব দিল না, চোখমুখ শক্ত করে বসে রইল। জোয়ারদার বললেন, কোনো সমস্যা? শায়লা বলল, হ্যাঁ সমস্যা, বিরাট সমস্যা। আমার মাথা দপদপ করছে, মাথায় পানি ঢালতে হবে। আপনার বাথরুমটাকে ব্যবহার করতে পারি? অবশ্যই পারো, এসো বাথরুম দেখিয়ে দিচ্ছে। ডক্টর শায়লার ডায়েরি। ডায়েরি ইংরেজিতে লেখা, এখানে বাংলা ভাষ্য দেওয়া হলো। শুরুর দুটি লাইন, আই এম লস্ট, আই এম টোটালি লস্ট। আমি তলিয়ে গেছি, পুরোপুরি তলিয়ে গেছি। আমার ব্রেনের নিউরোট্রান্সমিটার সিগন্যাল পাঠানোয় ভুল করছে, কিংবা তথ্য গুছাতে পারছে না, সব এলোমেলো করে দিচ্ছে। শারীরিকভাবেও আমি ভেঙে পড়েছি। শরীরে প্রচুর অ্যালকোহল নেবার পরও আমার ঘুম আসছে না। আমার ক্ষুধা কমে গেছে, তবে তৃষ্ণা বেড়েছে। কিছুক্ষণ পরপরই মুখ শুকিয়ে যাচ্ছে। তখন পানি খাচ্ছি, তাতেও শুকনা ভাব দূর হচ্ছে না। এই সঙ্গে শুরু হয়েছে ভার্টিগো সমস্যা। সারাক্ষণ মনে হয় চারপাশের সবকিছু ঘুরছে। চোখ বন্ধ রাখলেও এই ঘূর্ণন বন্ধ হয় না। আমার জীবনের ঘটনা প্রবাহ ভালোমতো লিখে যাওয়া অত্যন্ত জরুরি, কারণ আমার জীবনের ঘটনাবলী ব্যাখ্যার দাবি রাখে। আমি নিজে ব্যাখ্যা করতে পারলে ভালো হতো, তা পারছি না। বিশেষ বিশেষ সময়ে হাতির পা কাদামাটিতে আটকে পড়ে। মিসির আলি স্যারের পা এখন কাদাবন্দি। তিনি অবশ্যই পা টেনে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমি হাল ছেড়ে দিয়েছি। হাল ছেড়ে দেওয়া ছাড়া আমি আর কি করতে পারি? আমি দুজন জোয়ারদারকে দেখলাম। এদের চেহারা এক, নাম এক, এমনকি টেলিফোন নাম্বার এক। কিন্তু এই দুজন সম্পূর্ণ আলাদা। একজন বিয়ে করেছেন, তার একটি মেয়ে আছে। মেয়েটির একটি পোষা বিড়াল আছে, বিড়ালটার নাম পুফি। অন্যজন চিরকুমার, তবে তারও একটি বিড়াল আছে, বিড়ালটার নামও পুফি। বরকতুল্লাহ নামের একজনকে আমি দেখলাম। তারও মনে হয় দুটি সত্তা। এক জায়গায় তিনি মৃত, অন্য জায়গায় তিনি জীবিত। এই উদ্ভট হাস্যকর ব্যাপার কল্পকাহিনীর মধ্যে ঠিক আছে, আমার জন্য ঠিক নেই। আমি কল্পকাহিনীর কোনো চরিত্র না। মিসির আলি স্যারকে জিজ্ঞেস করলাম, স্যার আমি কি পাগল হয়ে গেছি? স্যার বললেন, এখনো হওনি, তবে সম্ভাবনা আছে। সম্ভাবনা যে আছে তা আমার মতো কেউ জানে না। জোয়ারদারের সঙ্গে আমার বিয়ের পাকা কথা হয়েছিল, তারপর কুৎসিত অজুহাতে বিয়ে ভেঙে যায়। তখন একবার আমি পাগলের মতো হয়ে গিয়েছিলাম। লোকলজ্জার ভয়ে দেশে আমার কোনো চিকিৎসা করা হয়নি। আমাকে ইন্ডিয়ার রাঁচিতে নিয়ে যাওয়া হয়েছিল। কাজেই পাগলামের বীজ আমার মধ্যে আছে।
এটা সুপ্ত অবস্থায় থাকে, কখনো কখনো জাগে। আমি আমার ব্রেনের সিটি স্ক্যান করিয়েছি। মস্তিষ্কের কিছু জায়গায় অতিরিক্ত কর্মব্যস্ততা বা সুপার অ্যাক্টিভিটি দেখা গেছে। মৃগী রোগীদের মধ্যে এরকম দেখা যায়। আমার কি বিশেষ কোনো ধরনের মৃগী রোগ হয়েছে? যখন রোগের আক্রমণ হয় তখন আমি অন্য জোয়ারদারকে দেখতে পাই। আমি মাঝে মাঝেই এজি অফিসে যাই। কখনো সেখানে দেখি বরকতুল্লাহ সাহেব বেঁচে আছেন, কখনো দেখি বরকতুল্লাহ সাহেব বেঁচে নেই। দুটি সম্পূর্ণ আলাদা এজি অফিস। মিসির আলি স্যার বললেন, তুমি যে এজি অফিসে বরকতুল্লাহ জীবিত সেখান থেকে একটা খবরের কাগজ আনবে, এবং যেখানে বরকতুল্লাহ সাহেব মৃত সেখান থেকে একটা খবরের কাগজ আনবে। আমি তা করেছি। দেখা গেছে একটা খবরের কাগজ মিরর ইমেজ, পুরোটা উল্টো করে লেখা, আয়নার সামনে ধরলেই শুধু পড়া যায়। এর মানে কি? আমি মিসির আলি স্যারকে জিজ্ঞেস করলাম, একজন মানুষের পক্ষে কি একই সময় দুটি ভিন্ন সত্তায় যাওয়া যায়? স্যার বললেন, যাওয়া যায়। মনে করো তুমি স্বপ্ন দেখছ। স্বপ্নে তুমি জেগে তোমার মার সঙ্গে গল্প করছ। এখন তোমার দুটি সত্তা হয়ে গেল। একটিতে তুমি ঘুমাচ্ছ, একটিতে তুমি জেগে আছো। আমি বললাম, একজন জোয়ারদার সত্যি আছেন, আরেকজনকে আমি স্বপ্নে দেখছি। এরকম কি হতে পারে? স্যার বললেন, হতে পারে। চিরকুমার জোয়ারদার হয়তো তোমার ব্রেনের সৃষ্টি। তার প্রতি তীব্র আবেগের কারণে ব্রেন এই খেলাটা খেলাচ্ছে। তবে কিন্তু আছে। কি কিন্তু? মিরর ইমেজগুলি কিন্তু। তুমি খবরের কাগজের মিরর ইমেজ এনেছ। এর অর্থ তুমি স্বপ্নের জগৎ থেকে একটা কাগজ নিয়ে এসেছ। এটা কোনো ক্রমেই সম্ভব না। প্রকৃতি এ ধরনের কিছু ঘটতে দেবে না। আমি বললাম, স্যার আমি কি এই বিষয়টা জোয়ারদারের সঙ্গে আলাপ করব? স্যার বললেন, করতে পারো। দুই জোয়ারদারের সঙ্গে আলাপ করো। কে কিভাবে নিচ্ছে তা দেখবে। তোমার সমস্যা সমাধানের জন্য এদের দুজনেরই সাহায্য লাগবে। এর মধ্যে চিরকুমার জোয়ারদার এক রাতে তার সঙ্গে খেতে বলল। সে নিজেই রাঁধবে। একা থাকার কারণে তার রান্নার হাত নাকি খুলেছে। সন্ধ্যা মিলাবার পরপর তার বাসায় গেলাম। বেল টিপতে বাচ্চা একটা মেয়ে দরজা খুলল। তার হাতে বিড়াল। আমি বললাম, তোমার নাম অনিকা? অনিকা বলল, হ্যাঁ, আর এর নাম পুফি। তোমার বাবা বাসায় নেই? না, মাকে নিয়ে নিউ মার্কেট কাঁচা বাজারে গেছেন। আমাদের চাল শেষ হয়ে গেছে, এই জন্যে। আমরা মিনিকেট চাল খাই। আপনি মিনিকেট চাল চেনেন? মিনিকেট চাল কিভাবে বানানো হয় তা জানেন? না। মোটা চালকে মেশিনে কেটে চিকন বানানো হয়। একে বলে মিনিকাট। মিনিকাট থেকে এসেছে মিনিকেট। বাহ, তুমি তো অনেক কিছু জানো। কুকুর এবং বিড়ালের মধ্যে তফাৎ জানেন? কিছুটা জানি। তুমি কি জানো বলো শুনি। কুকুরকে যখন খাবার দেওয়া হয় তখন কুকুর ভাবে মানুষ আমাদের দেবতা, এই জন্যে মানুষ আমাদের খাওয়াচ্ছে। আর বিড়ালকে যখন খাবার দেওয়া হয় তখন বিড়াল ভাবে আমরা মানুষের দেবতা, এই জন্য মানুষ আমাদের যত্ন করছে। সুন্দর তো। কার কাছে শুনেছ? আমাদের মিসের কাছ থেকে। মিসের নাম শিরিন। আমরা তাকে ডাকি বি শিরিন। বি শিরিন কেন? উনি বাটকু তো, এই জন্যে বি শিরিন। বাটকু শিরিন থেকে বি শিরিন। মেয়েটার সঙ্গে কথা বলে আমার হৃদয় হাহাকারে পূর্ণ হল। এই চমৎকার মেয়েটা তো আমারও হতে পারত। অনিকা বলল, আপনি কি বাবার জন্য অপেক্ষা করবেন? আমি বললাম, না, তোমার সঙ্গে কিছুক্ষণ গল্প করে চলে যাব। চা খাবেন? আমি চা বানাতে পারি। বসার ঘরে বসুন, আমি চা বানিয়ে আনছি। মেয়েটির বসার ঘরে বসলাম। এই ঘর আমি ছবিতে দেখেছি। দেয়ালে ক্যালেন্ডার ঝুলছে। মোবাইল ফোনের ক্যামেরা অপশন দিয়ে ক্যালেন্ডারের ছবি তুললাম। ক্যালেন্ডারের লেখা ছবিতে উল্টা এলো, মিরর ইমেজ। কি হচ্ছে এসব? বাসায় ফিরে হুইস্কির বোতল খুলে বসলাম। পেগের পর পেগ খাচ্ছে।
নেশা হচ্ছে না। রাত 1টার দিকে আমার কাছে টেলিফোন এলো। জোয়ারদার টেলিফোন করেছে। সে বলল, আমি তোমার জন্য রান্না করেছি, তুমি আসোনি কেন? কোনো সমস্যা? সমস্যা তো বটেই। এই সমস্যা আমি নিতে পারছি না। আমি কি করব তাও বুঝতে পারছি না। ইজ দেয়ার এনিওয়ান হু ক্যান হেল্প? গড অব গড, হেল্প মি প্লিজ। মিসির আলী আতঙ্কিত গলায় বললেন, তোমার একই অবস্থা, কি সর্বনাশ! শায়লাকে চেনা যাচ্ছে না। তার ওজন কমেছে 18 পাউন্ড। গালের হাড় বের হয়ে গেছে, চোখ গর্তে ঢুকে গেছে, চোখের চারিদিকে কালি। শায়লা কাঁদো কাঁদো গলায় বলল, স্যার আমি কিছু খেতে পারছি না, রাতে ঘুমাতে পারছি না, আমার ভার্টিগো হয়েছে, চারদিকে সবকিছু ঘুরছে। মিসির আলী বললেন, আমি পানিতে ভিজিয়ে তাওয়াল এনে দিচ্ছি, চোখের ওপর ভেজা তাওয়াল চেপে ধরে কিছুক্ষণ বসে থাকো এবং মনে মনে বলো, আমি ঠিক হয়ে গেছে, আমি ঠিক হয়ে গেছে। ভার্টিগোর ক্ষেত্রে অটো সাজেশন খুব ভালো কাজ করে। স্যার আমার কোনো কিছুই কাজ করবে না, আমি দেশ ছেড়ে চলে যাচ্ছি, এই যন্ত্রণায় আমি থাকব না। কোথায় যাচ্ছ? কবে যাচ্ছ? মঙ্গলবার বিকেলে আমার ফ্লাইট, যাচ্ছি ইংল্যান্ড। সেখানে আমার বড় চাচা এবং চাচি থাকেন, তাদের সঙ্গে থাকব। সব ছেড়ে ছুড়ে চলে যাচ্ছে, তাতেও ভয় কাটছে না। ভয় কাটছে না কেন? আমার মনে হচ্ছে এয়ারপোর্ট থেকে বের হয়ে দেখব জোয়ারদার আমাকে নিতে এসেছে, তার সঙ্গে বের হয়ে দেখব আরেকজন জোয়ারদার কালো বিড়াল কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। মিসির আলী হেসে ফেললেন। চোখে ভেজা তাওয়েল এবং সেলফ হিপনোসিসে কিছুটা কাজ করেছে। শায়লা আগের চেয়ে ভালো বোধ করছে, তার মাথাও ঘুরছে না। মিসির আলী বললেন, তোমার ব্যাপারটা নিয়ে আমি অনেক ভেবেছি, কিছু তথ্য জোগাড় করেছি। শায়লা বলল, স্যার আমি এই বিষয়ে আর কোনো কিছুই শুনতে চাচ্ছি না। আমি আপনার কাছে এসেছি বিদায় নিতে, আমি সব কিছু থেকে হাত ধুয়ে ফেলেছি। মিসির আলী বললেন, তুমি চেষ্টা করলেও হাত ধুতে পারবে না, পালিয়ে গিয়েও লাভ হবে না। পালিয়ে যাওয়া ছাড়া আমি করব কি? রিয়ালিটি ফেস করবে। শায়লা বলল, কোনটা রিয়ালিটি? চিরকুমার জোয়ারদার রিয়ালিটি, নাকি স্ত্রীকন্যা নিয়ে যে জোয়ারদার বাস করছে সে রিয়ালিটি? তুমি দুজন জোয়ারদারকেই দেখেছ, তোমার কাছে দুজনেই রিয়ালিটি। তোমার শুনলে ভালো লাগবে যে এরকম সমস্যায় তুমি একা পড়নি, অনেকেই পড়েছে। শায়লা বলল, পাগলা গারদে যারা আছে তারা হয়তো পড়েছে, পাগলদের কাছে রিয়ালিটি বলে কিছু নেই। কিন্তু স্যার আমি তো পাগলা গারদের বাসিন্দা না। মিসির আলী বললেন, পাগলা গারদের বাসিন্দা না হয়েও অনেকে রিয়ালিটি সমস্যায় পড়েছে। 3টা ডকুমেন্টেড উদাহরণ আমি তোমাকে দিতে পারি। স্যার আমি কিছু শুনব না, ডকুমেন্টেড গল্প শুনে তো আমার সমস্যার সমাধান হবে না। মিসির আলী বললেন, শুনতে না চাইলে শুনবে না, তবে আমি মনে করি একজন সাইকিয়াট্রিস্ট হিসেবে রিয়ালিটির নতুন ব্যাখ্যা তোমার শোনা উচিত। শায়লা হতাশ গলায় বলল, আচ্ছা আমি শুনছি, আপনি বলুন। চা বানিয়ে আনি, চা খেতে খেতে শোনো। আচ্ছা, আর টোস্ট বিস্কিট থাকলে আনুন, প্রচণ্ড খিদে লেগেছে। গার্লিক টোস্ট উইথ চিজ। টোস্ট বিস্কিট নেই, তুমি তোমার ড্রাইভারকে পাঠাও, তোমার জন্য 1 বাটি স্যুপ নিয়ে আসবে, তোমার খাওয়া দরকার। শায়লা আধশোয়া হয়ে চেয়ারে বসা, তার চোখে ভেজা তাওয়েল। পুরো 1 বাটি স্যুপ সে কিছুক্ষণ আগে খেয়ে শেষ করেছে। তার সামনে চায়ের কাপ, সে চায়ের কাপে চুমুক দিচ্ছে না। মিসির আলী বললেন, তোমার যদি ঘুম পেয়ে থাকে তাহলে কিছুক্ষণ ঘুমিয়ে নাও। আমি ঘুমাবো না, আপনি কি বলবেন বলুন, আমি মন দিয়ে শুনছি। মিসির আলী বললেন, সারা পৃথিবীতেই গির্জা হচ্ছে রেকর্ড কিপিং এর একটা জায়গা, এটা জানো তো? জানি। গির্জা জন্ম মৃত্যুর রেকর্ড রাখে। জন্ম মৃত্যু ছাড়াও বড় বড় ঘটনার রেকর্ডও রাখা হয়। 600 বছর আগে একটা সুপারনোভার এক্সপ্লোশন হয়েছিল,
রাতের বেলাতেও তখন পৃথিবীতে দিনের মতো আলো থাকত, মনে হতো আকাশে দুটি সূর্য। এই ঘটনাও আমরা পেয়েছি গির্জার রেকর্ড থেকে। শায়লা, তুমি শুনছ নাকি ঘুমিয়ে পড়েছ? শায়লা মুখ থেকে তাওয়াল সরালো, সিগারেট ধরিয়ে চায়ের কাপে চুমুক দিয়ে বলল, আমি খুব মন দিয়ে শুনছি। মিসির আলী বললেন, রেকর্ড রাখার দায়িত্ব চার্চের ফাদারদের, তবে তিনি ছাড়াও কেউ যদি বিশেষ কোনো ঘটনা জানাতে চাইত তাও পারত। 1867 সনে আমেরিকার মন্টানা স্টেটের চার্চে জন উইলিয়াম স্মিথ নামের এক ভদ্রলোক তার জীবনের একটি বিশেষ ঘটনা লিখে জমা দেন। ঘটনা তিনি যেভাবে লিখে গেছেন সেভাবে পড়ি, নাকি তুমি নিজে পড়বে? আমি নিজে পড়ব। মিসির আলী একটি বই এগিয়ে দিলেন। বইটির মাঝামাঝি জায়গায় পেজ মার্ক করা আছে। বইটির নাম দ্য অক্সফোর্ড বুক অব দ্য সুপারন্যাচারাল, লেখক ডিজে এনরাইট। বইটি প্রকাশিত হয়েছে 1902 সনে। প্রকাশক অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস। জন উইলিয়াম স্মিথ লিখেছেন ইংরেজিতে, তার বাংলা ভাষ্য। আমি জন উইলিয়াম স্মিথ। মন্টানার বনের ভেতর আমার একটা খামার বাড়ি আছে। 300 একর জমি ইজারা নিয়ে আমি এই বাড়িতে বাস করি। আমার সঙ্গী একটা কুকুর। কুকুরটার নাম লংটেল। তার লেজ অস্বাভাবিক লম্বা বলেই এই নাম। আমি লগ হাউজে একা বাস করি। লগ হাউজ হ্রদের কাছে। হ্রদ থেকে ট্রাউট মাছ ধরি। বনের ভেতরে শিকারের জন্য প্রচুর প্রাণী আছে। একটা হরিণ মারলে অনেক দিন যায়। আমি একা মানুষ, আমার প্রয়োজন সামান্য। একদিনের কথা, মধ্য দুপুর, বনের ভেতর থেকে মৌচাক ভেঙে লগ হাউজে ফিরছে। আমার সঙ্গে লংটেল নেই। সে খরগোশ তাড়া করতে গিয়ে কাটা বিধে ব্যথা পেয়েছে। আমি মধু নিয়ে যাচ্ছি তার ক্ষতস্থানে লাগানোর জন্যে। দরজা খুলে বাড়িতে ঢুকে আমি হতভম্ব। 7-8 বছরের একটি কিশোরী লংটেইলের গায়ে হেলান দিয়ে শুয়ে আছে। অবিকল কিশোরীর মতো দেখতে এক তরুণী ফায়ারপ্লেসের সামনে কাঠ জড়ো করছে। এরা দুজন আমাকে দেখে অবাক হল না বা চমকালো না। মেয়েটি বলল, পাপা মধু এনেছ? লংটেইলের কাটা জায়গায় আমি মধু দিয়ে দেব। তরুণী বলল, জন, তুমি যখন ডাউনটাউনে যাবে আমাদের নিয়ে যাবে। এলিজাবেথের জন্য ড্রেস কিনতে হবে। আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছি। মনে হচ্ছে এলিজাবেথ নামের এই কিশোরী আমার মেয়ে, তরুণী আমার স্ত্রী। এটা কি করে সম্ভব? হোলি ফাদার এবং হোলি গোস্টের নামে শপথ, আমি যা লিখছি সবই সত্য। এর মধ্যে কোনো অতিরঞ্জন নেই। অবিবাহিত মানুষের লগ হাউস আর বিবাহিত মানুষের লগ হাউসে কিছু পার্থক্য থাকে। এখন আমার লগ হাউস বিবাহিত মানুষদের, ঘর ভর্তি মেয়ে এবং মেয়ের জিনিস। আমি এদের কাছে নিজের কথা কিছুই বললাম না। এদেরকে আমি সঙ্গে সঙ্গে গ্রহণ করে নিলাম। আমার স্ত্রীর নাম মার্থা। তার গর্ভে আমার একটি পুত্র সন্তান হল। পুত্রের নাম দিলাম মার্শাল। এক শীতের রাতের কথা, প্রচুর বরফ পড়ছে। মার্শাল তার বোনের কোলে। এলিজাবেথ ফায়ারপ্লেসে আগুন দিয়েছে। আগুনের পাশে লংটেল থাবা মেরে বসে আছে। লংটেল জীবনের শেষ প্রান্তে উপস্থিত। সে মৃত্যুর অপেক্ষায়। আমার সঙ্গে শিকারে যাওয়া বন্দুক। আমি বন্দুক নিয়ে বের হচ্ছি। ঘরে মাংস নেই। হরিণ পাওয়া গেলে হরিণের মাংস বরফের ভেতর ঢুকিয়ে রাখতে হবে। শীতের খাদ্য সঞ্চয়। মার্থা বলল, যেভাবে বরফ পড়ছে তুমি যেও না। ফায়ারপ্লেসের সামনে মার্শালকে কোলে নিয়ে বসো। এসো আমরা গল্প করি। আমি তার কথা শুনলাম না। বন্দুক নিয়ে বের হলাম। একটা বন্য ছাগল মেরে ঘরে ফিরে দেখি কেউ নেই। শুধু লংটেল মরে পড়ে আছে। ফায়ারপ্লেসে আগুন জ্বলছে না। আমার ছেলে মেয়ে এবং তাদের মার কোনো কাপড় চোপড়ও নেই। আমি ফিরে গেছি অবিবাহিত পুরুষের জীবনে। এরপর আমি আর পরিবারের দেখা পাইনি। বছরের পর বছর অপেক্ষা করেছি কোনো একদিন লগ হাউজে ঢুকে দেখব সবাই আছে। শায়লা পড়া শেষ করে বলল, জন স্মিথের এই ঘটনার কোনো ব্যাখ্যা কি কেউ দিয়েছে? মিসির আলী বললেন, একটা ব্যাখ্যা দেয়া হয়েছে।
জন স্মিথ ছিলেন নিঃসঙ্গ মানুষ। তিনি তার পরিবার কল্পনা করে নিয়েছেন, কল্পনাকে রিয়ালিটি ভেবেছেন। এই রিয়ালিটির একটা নাম আছে, SCR, অর্থাৎ সেলফ ক্রিয়েটেড রিয়ালিটি। শায়লা বলল, এই ব্যাখ্যা আমার কাছে যথেষ্টই যুক্তিযুক্ত মনে হচ্ছে। মিসির আলী বললেন, ভুল ব্যাখ্যা। লংটেইলের মৃত্যুর পর জন স্মিথ আরও নিঃসঙ্গ হয়েছে। এই অবস্থায় কল্পনার পরিবার তার কাছে ফিরে আসার কথা, কিন্তু আসেনি। শায়লা চুপ করে রইল। মিসির আলী বললেন, আমার ধারণা লংটেইল কুকুরটা জন স্মিথের ডাবল রিয়ালিটির সঙ্গে যুক্ত। কুকুর নেই, ডাবল রিয়ালিটিও নেই। শায়লা বলল, আপনি কি বলতে চাচ্ছেন জোয়ারদারের পুফি বিড়ালটা তার ডাবল রিয়ালিটির সঙ্গে যুক্ত? পুফি না থাকলে ডাবল রিয়ালিটি থাকবে না? মিসির আলী শায়লার প্রশ্নের জবাব না দিয়ে বললেন, তোমার একটা সিগারেট দাও, খেয়ে দেখি। আমার প্যাকেটে সিগারেট নেই। রঞ্জু সুলতানার ফ্ল্যাটে এসেছে। তার হাতে ব্যান্ডেজ, চোখের নিচে ব্যান্ডেজ। রঞ্জুর ভাবভঙ্গিতে প্রবল অস্থিরতা। সুলতানা বললেন, তোকে আবার বিড়াল কামড়েছে? কখন কামড়েছে? রাতে। চোখে আঁচড় দিতে চেয়েছিল, নখ দিয়ে থাবা দিতে গিয়েছে। আমি খপ করে পা চেপে ধরায় রক্ষা। অনিকা কোথায়? স্কুলে। তার বিড়ালটা আছে না? আছে। গুড, ভেরি গুড। পুফি, পুফি, কাম হিয়ার লিটল ডার্লিং। পুফি ঘরে ঢুকল, সুলতানার পায়ের কাছে বসল। রঞ্জু বলল, বিড়ালটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, লক্ষ্য করেছ? হ্যাঁ। রঞ্জু বলল, এতদিন ধারণা ছিল দুলাভাইয়ের বিড়াল আমাকে কামড়ায়। ঘটনা তা না। কাল রাতে বুঝতে পেরেছি পুফি আমাকে কামড়ায়। পুফিকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখে কনফার্ম হলাম। গত রাতে তার একটা পা ভেঙে দিয়েছে। সুলতানা বললেন, পাগলের মতো কি কথা বলছিস? এই বিড়াল রাতে গুলশান যায়, তোকে কামড়ে দিয়ে আসে? রঞ্জু বলল, হ্যাঁ, বিড়াল কিভাবে যায়, কিভাবে ফিরে আসে তা আমি জানি না। বিড়াল যে এই পুফি সে ব্যাপারে আমি নিশ্চিত। তাকিয়ে দেখো, খুঁড়িয়ে খুঁড়িয়ে যাচ্ছে। কিভাবে আমার দিকে তাকাচ্ছে দেখো। মনে হচ্ছে না এক্ষুনি আমার উপর ঝাঁপ দিয়ে পড়বে? তোর ভাবভঙ্গি আমার কাছে ভালো লাগছে না। তুই করতে চাস কি? খুন করতে চাই। মানুষ খুন না, বিড়াল খুন। বুবু, বাসায় হাতুড়ি আছে? আমাকে একটা হাতুড়ি দাও। তুই চুপ করে বস, মাথা ঠান্ডা কর। রঞ্জু বলল, মাথা ঠান্ডা করে তুমি বসে থাকো, আমাকে আমার কাজ করতে দাও। আজ এই বিড়ালটা না মারলে সে আমার 2 চোখ তুলে নিবে। এটা কি ভালো হবে? রঞ্জু খাবার ঘরে ঢুকল। তার হাতে মাংস কাটার বড় ছুরি। রঞ্জু মধুর গলায় ডাকল, পুফি, পুফি, কাম হিয়ার লিটল ডার্লিং। সন্ধ্যা থেকে ঢাকা শহরে বৃষ্টি। বৃষ্টির মধ্যে দমকা হাওয়া। বঙ্গোপসাগরে ডিপ্রেশন হয়েছে। মানুষ তার ডিপ্রেশন অন্যদের মধ্যে ছড়িয়ে দিতে পারে না। সাগর পারে। সাগর তার ডিপ্রেশন স্থলভূমিতে ছড়িয়ে দেয়। নিশ্চয়ই কোথাও বড় ধরনের ঝড় হচ্ছে। ন্যাশনাল গ্রিড ফেল করেছে। ঢাকা শহর অন্ধকারে ডুবে আছে। শায়লা এই ঝড় বৃষ্টির রাতে জোয়ারদারের ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে আছে। সে কাল ইংল্যান্ড চলে যাবে। আজ এসেছে বিদায় নিতে। এখন মনস্থির করতে পারছে না ফ্ল্যাট বাড়িতে ঢুকবে কি ঢুকবে না। কিছুক্ষণ আগেও জেনারেটর চলছিল, এখন জেনারেটর বন্ধ। চারদিকে ঘোর অন্ধকার। শায়লা দরজায় ধাক্কা দিল। মোমবাতি হাতে দরজা খুললেন জোয়ারদার। বিস্মিত গলায় বললেন, আরে তুমি? শায়লা বলল, আসবো। আসবো মানে? অবশ্যই আসবে। ঝড় বৃষ্টির রাতে তোমাকে দেখে এত অবাক হয়েছে। আমার ভয়ঙ্কর মন খারাপ ছিল, এখন মন ভালো হতে শুরু করেছে। মন খারাপ ছিল কেন? আজ অফিস থেকে ফিরে দেখি আমার বিড়ালটা রান্নাঘরে মরে পড়ে আছে। কেউ একজন তাকে মেরে ফেলেছে। মেরে ফেলেছে মানে?
একটা ছুরি দিয়ে পেটের নাড়িভুড়ি বের করে দিয়েছে। বিড়ালটার পাশে রক্তমাখা ছুরি পড়ে আছে। এই কাজটা কে করেছে? জোয়ারদার বললেন, আমিও তাই ভাবছি। আমি একা মানুষ, কেউ যে ঘরে ঢুকবে সেটা সম্ভব না। আমি নিজের হাতে ঘরে তালা দিয়ে গিয়েছি, অফিস থেকে ফিরে তালা খুলেছি। বাতাসের ঝাপটায় মোমবাতি নিভে গেছে। জোয়ারদার দেয়াশালায় খুঁজে পাচ্ছেন না। শায়লা বলল, দেয়াশালায় পরে খুঁজবেন, আগে আমাকে কোথাও বসার ব্যবস্থা করে দিন। আমার শরীর খারাপ, ভার্টিগো সমস্যা, আমি দাঁড়িয়ে থাকতে পারছি না। জোয়ারদার বললেন, হাত ধরে তোমাকে নিয়ে গেলে কি কোনো সমস্যা হবে? শায়লা বলল, না, সমস্যা হবে না, আপনি আমার হাত ধরুন। বসার ঘরে জোয়ারদার এবং শায়লা মুখোমুখি বসে আছে। ঘর অন্ধকার, তুমুল ঝড় শুরু হয়েছে। মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। বিদ্যুতের আলোয় শায়লার করুণ হতাশ চেহারা মাঝে মাঝে দেখা যাচ্ছে। জোয়ারদার বললেন, তোমার শরীর এত খারাপ করেছে কেন? শায়লা বলল, আপনার বিড়ালটার জন্যে। বিড়াল গেছে, এখন সব ঠিক হয়ে যাবে। জোয়ারদার বললেন, তোমার কথা বুঝতে পারছি না। শায়লা বলল, আমিও বুঝতে পারছি না। জোয়ারদার বললেন, তোমার গায়ে যে অনেক জ্বর, এটা জানো? জানি। এত জ্বর নিয়ে ঝড় বৃষ্টির মধ্যে ফিরবে কিভাবে? গাড়ি এনেছ? না, আমি এখানেই থাকব। আপনাকে আর চোখের আড়াল করব না। চোখের আড়াল করলে যদি অন্য রিয়ালিটিতে চলে যাই। শায়লা, তোমার কথাবার্তা কিছুই বুঝতে পারছি না। শায়লা বলল, জ্বরের ঘোরে আমি ভুল বকছি, এই জন্য আমার কথা বুঝতে পারছেন না। দয়া করে আপনি আমার হাত ধরে পাশে বসে থাকুন। আর আপনার যদি আমার হাত ধরতে লজ্জা লাগে, তাহলে আমি হাত ধরে বসে থাকব। লজ্জা করার বিলাসিতা এখন আর আমার নেই। জোয়ারদার শায়লার পাশে এসে বসলেন। ঢাকা শহর বৃষ্টিতে ভিজতে লাগল। পুফি উপন্যাসটির এখানেই সমাপ্তি। পাঠেছিলাম সজল। ধন্যবাদ।